স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে আমি অ্যালকিন পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমরা অ্যালকাইনের নামকরণ পেজ দেখতে পাচ্ছো? হ্যালো। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, সাধারণ বা ট্রিভিয়াল পদ্ধতিতে অ্যালকাইনের নামকরণ। এখন আহ, এই ট্রিভিয়াল বা সাধারণ পদ্ধতিতে অ্যালকাইনের প্রথম সদস্যটাকে ধরা হয় এসিটিলিন। এসিটিলিন, এটার প্রথম সদস্যটাকে নাম ধরা হয় কি? এসিটিলিন। এখন এসিটিল অন্য যৌগগুলোকে কি করা হয়? এসিটিলিনের জাতক হিসেবে ধরা হয়। যেমন দেখো এইখানে এই মূলকটাকে আমরা, মূল যৌগ হলো এই অতটুকু আমরা এসিটিলিন, কিন্তু একটা হাইড্রোজেনের জায়গায় কি আছে? এখানে একটা মিথাইল আছে, এই জন্য এটার নাম মিথাইল এসিটিলিন। এইটা হলো ডাই মিথাইল এসিটিলিন। এই যে এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল এসিটিলিন, ঠিক আছে। তারপরে এইটা হলো ইথাইল এসিটিলিন। ইথাইল, এই মূলকটার নাম হলো ইথাইল। তাইলে এখানে এসিটিলিন ট্রিভিয়াল পদ্ধতিতে আমরা অ্যালকাইন গুলোকে এসিটিলিন হিসেবে নামকরণ করি। তাই এই যে স্যার সীমিত এখানে অনেক বড় রকমের যৌগ হলে আর এসিটিলিন নাম দিয়ে এটাকে চালানো যায় না। হ্যাঁ, স্যার ত্রিবন্ড থাকলে আমরা এটা অ্যাসিটিলিন ভাববো। হ্যাঁ, ত্রিবন্ধন থাকলে আর যদি অন্য কিছু তার সাথে যুক্ত থাকে সেটার নাম বলে ফেলবো। যেমন দেখো এটার নাম মিথাইল, এটার নামও মিথাইল। এখন দুটো মিথাইল আছে বলে এটার নাম ডাই মিথাইল এসিটিলিন। জি যদিও স্যার। এটার নাম হলো বিউটাইন। বিউটাইন টু বিউটাইন, ইউপ্যাক মেথডে এটার নাম হলো টু বিউটাইন। এটার নাম হলো প্রোপাইন। আর এটার নাম হলো ইথাইন। এটার নাম ওয়ান বিউটাইন। না, হ্যাঁ হ্যাঁ, ওয়ান বিউটাইন। এটার নাম হলো ওয়ান বিউটাইন। আমরা সেটা গিয়ে পরে পড়বো। তাহলে সাধারণ পদ্ধতিতে কার্বক্সিলিক অ্যাসিডের নাম, যেমন দেখো কার্বক্সিল মূলক মানে কি? সিওএইচ, এই মূলকটার নাম হলো কার্বক্সিল মূলক। এখন এই মূলকযুক্ত যৌগগুলোকে আমরা কি বলি? কার্বক্সিলিক অ্যাসিড। এই এই মূলকটা সিওএইচ মূলকযুক্ত যৌগগুলোকে আমরা কি বলি? কার্বক্সিলিক অ্যাসিড। বুঝতে পেরেছো? তাইলে এইটা এইটা হলো কার্বক্সিলিক অ্যাসিডের প্রথম সদস্য। এখানে কার্বনের সংখ্যা কয়টা? একটা। এখানে কার্বনের সংখ্যা কয়টা? দুইটা। এখানে কার্বনের সংখ্যা হলো তিনটা, তাই না? এখন এইটা উৎস ভিত্তিক নাম করা হয়, এটা হলো ফর্মিক অ্যাসিড। এটার নাম হলো ফর্মিক অ্যাসিড। এখানে উৎস ভিত্তিক নাম করা, এটার নাম হলো এসিটিক অ্যাসিড। এসিটিক অ্যাসিড মানে এটা ভিনেগার থেকে পাওয়া গেছে, এই জন্য গ্রিক অ্যাসিটাম থেকে এসিটিক অ্যাসিড। এটা হলো পিঁপড়ার ফর্মি, ফর্ম শব্দের অর্থ হলো ল্যাটিন ফর্ম মানে হলো পিঁপড়া। এই পিঁপড়া থেকে এই অ্যাসিডটা পাওয়া গেছে বলে এটাকে পিঁপড়ার অ্যাসিড বলা হয়। তো আমরা এটা আবার স্যার দেখি যে প্রাকৃতিক উৎস, অর্থাৎ সিএইচ যেখান থেকে অ্যাসিড গুলো পাওয়া যায় সেই উৎস ভিত্তিক নামকরণ করা হয়। স্যার CH3C ডাবল এইচ কি অ্যাসিটিক অ্যাসিড? হ্যাঁ, এটা, CH3C ডাবল এইচ কি অ্যাসিটিক অ্যাসিড? হ্যাঁ, এটা হলো গ্রিক অ্যাসিটাম থেকে, সিরকা আছে না, সিরকা বলি না আমরা? হ্যাঁ হ্যাঁ। এটার ইংরেজি নাম কি? ভিনেগার। ইংরেজি নাম হলো ভিনেগার। আর লেটিন নাম হলো এসিটাম। লেটিন নাম হলো এসিটাম। তো লেটিন নাম থেকে নিয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, যত রকমের সাইট্রাস ফল আছে, লেবু জাতীয় ফল, সাইট্রাস ফল মানে কি? টক লেবু জাতীয়। হ্যাঁ, এগুলো কি কি? যেমন লেবু, কমলা, তেঁতুল, আঙ্গুর, কামরাঙ্গা, লিচু, জাম্বুরা, এগুলো সবই হলো সাইট্রাস ফ্রুট। এইগুলোর মধ্যে এই যে টক লাগার যে কারণটা, সেটা হলো এর মধ্যে কি থাকে? জৈব অ্যাসিড থাকে। এর মধ্যে কি থাকে? জৈব জৈব অ্যাসিড। অ্যাসিড থাকে। তো এই জৈব অ্যাসিডের উৎস হিসাবে এই সাইট্রাস ফলগুলোকে ধরা হয়। এবং যে উৎস থেকে এই অ্যাসিডটা পাওয়া যায়, সেই উৎসকে বেসিস করে এটার নামকরণ করা হয়। আচ্ছা, আমরা পরের স্লাইডটা একটু দেখি। এই যে দেখো এখানে উৎস ভিত্তিক যে নামগুলো
এখানে দেয়া আছে, যেমন দেখো এটা ফর্মিক অ্যাসিড, লেটিন ফর্মিক অর্থ পিঁপড়া, অ্যাসিটিক অ্যাসিড লেটিন অ্যাসিটাম অর্থ ভিনেগার। ভিনেগার মানে কি? ভিনেগার কি বর্তমানে তোমরা ব্যবহার করো না অনেক? হ্যাঁ স্যার, অনেক ব্যবহার আছে। হ্যাঁ, কোথায়? খাদ্যবস্তু রান্না করার কাজে, অথবা হ্যাঁ স্যার, আমরা বানাতে। স্যুপ বানানোর, স্যুপ খাওয়ার সময় আমরা হ্যাঁ। এই ভিনেগার ব্যবহার করি। আরো অনেক আচার টাচার এগুলো বানানোর জন্য ভিনেগার, এটা একটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। হোয়াইট ভিনেগার যেটাকে আমরা বলি। আরেকটা আছে ব্রাউন ভিনেগার। ব্রাউন ভিনেগারটা মানুষে খায়, ফল থেকে যে ভিনেগারটা হয়। ওটা যে অ্যাপেল সাইডো ভিনেগার। হ্যাঁ, অ্যাপেল সাইডো ভিনেগার। অ্যাপেল সিডার ভিনেগার। হ্যাঁ, জি স্যার। বিভিন্ন ফ্রুট থেকেও এই ভিনেগারটা তৈরি করা হয়। বুঝতে পেরেছো? জি স্যার। আহ তো ওইটা হলো মানুষে খায়। আর আরেকটা ভিনেগার হলো স্বাদ স্বাদ বাড়ানোর জন্য, অথবা হোয়াইট ভিনেগার যেটাকে আমরা বলি, সেটাতে বিভিন্ন আচার, বিভিন্ন জিনিসপত্র সংরক্ষণের জন্য ওই ভিনেগারটা ব্যবহৃত হয়। আচ্ছা, তারপরে এই অ্যাসিডটার নাম হলো প্রোপায়োনিক অ্যাসিড। এই প্রোপায়োনিক অ্যাসিডটা এটা আসছে, যে দেখো প্রোটুস মানে হলো ফার্স্ট বা প্রথম, মানে এটা ফ্যাটের নাম থেকে আসছে, চর্বি থেকে প্রাপ্ত অ্যাসিড। এই প্রোটোস মানে ফার্স্ট, এবং পিওন মানে হলো ফ্যাট, মানে ফ্যাটের যে একেবারে ক্ষুদ্রতম যে উপাদান, সেটা হলো তোমার ফ্যাটকে ভাঙলে আর কি এই প্রোপায়োনিক অ্যাসিডটা পাওয়া যায়। সেটা কি যে কোনো ফ্যাট, মানে গরুর চর্বি বা যে কোনো ফ্যাট? হ্যাঁ, ফ্যাট তো অনেক রকমের, মানে ফ্যাটের কোনো শেষ নাই, বিভিন্ন রকমের ফ্যাট হতে পারে। একটা হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিড, ভাঙলে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের উৎস হিসেবে কাজ করে। উচ্চতর মানে কি? ওখানে কার্বনের সংখ্যা 12 থেকে 17 পর্যন্ত, বা 18-20 পর্যন্ত। আবার ছোট, এখানে যেমন কার্বনের সংখ্যা হলো 3, তাইলে ছোট ছোট এস্টার যেগুলো, সেগুলিতে হলো ছোট রকমের। আচ্ছা, আমরা যে তোমার সুগন্ধি দ্রব্য ব্যবহার করি, অথবা ওই যে তোমার বিভিন্ন ফলের যে নির্যাস ব্যবহার করি, ওই যেগুলো দোকানে কিনতে পাওয়া যায়, বুঝতে পেরেছ? ওইগুলো হলো এস্টার। এস্টার গুলো যেমন ফুলের মধ্যে যে গন্ধটা আসে, এটা এক ধরনের এস্টার, বুঝতে পেরেছ? যেগুলো উদ্বায়ী এস্টার এবং সুগন্ধিযুক্ত এস্টার আছে, ফ্লেভার বলি আমরা, বুঝতে পেরেছ? এই ফ্লেভার গুলো কি? এস্টার। ফ্লেভার গুলো হলো এস্টার, ওই ফ্লেভার আমরা কিনতে পাই। তো ছোট ছোট এস্টার গুলো হলো ফ্লেভার হিসেবে কাজ করে, এগুলো এক ধরনের ফ্যাট। আচ্ছা, তারপরে তুমি বাটার, বাটার তো দেখছো, বাটার। হ্যাঁ স্যার। হ্যাঁ, বাটারের লেটিন নাম হলো বিউটাইরাম। বিউটাইরাম। তাহলে বাটার থেকে যে অ্যাসিডটা পাওয়া যায়, এটার নাম হলো বিউটাইরিক অ্যাসিড। এই যে দেখো, বিউটাইরিক অ্যাসিড, এটার নাম বিউটাইরিক অ্যাসিড। তারপরে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড হলো দুধের মধ্যে যে শর্করাটা আছে, দুধের মধ্যে, দুধের একটা নাম হলো ল্যাকটোজ। ল্যাকটোজ চিনছো? ল্যাকটোজ হলো একটা শর্করা, দুধের মধ্যে যে প্রধান উপাদানটা থাকে সেই ল্যাকটোজ। এই ল্যাকটোজ থেকে আমরা ল্যাকটিক অ্যাসিড পাই, বুঝতে পেরেছো? এই কারণে এটার নাম হলো ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড তাছাড়া তোমার ফলের রসের মধ্যে, যেমন লেবুর মধ্যে ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এগুলো থাকে। পামিটিক অ্যাসিড, এই যে দেখো এখানে কার্বনের সংখ্যা কিন্তু বেড়ে গেল। পাম অয়েল দেখছো? পাম অয়েল তো একটা এস্টার। ওই পাম অয়েলটাকে থেকে যে অ্যাসিডটা আমরা পাই, সেটাকে আমরা বলি পামিটিক অ্যাসিড। স্টিয়ার মানে হলো চর্বি, স্টিয়ারিক অ্যাসিড। এইটা হলো, হ্যাঁ, যে আমরা যে গরুর চর্বি দেখি, তারপরে লার্ড, যেটা পিগ অথবা পিগের থেকে যে চর্বিটা আমরা পাই, সেটা হলো স্টিয়ারিক অ্যাসিড।
আর গরু মহিষ থেকে যে চর্বিটা পাওয়া যায় এটাকে বলা হয় ট্যালো। গরু মহিষ থেকে ডেল যে চর্বিটা পাওয়া যায়, তো ডেল এগুলিকে ব্লিচ করা হয়, রিফাইন্ড এন্ড ব্লিচড বলা হয় আরবিডি ট্যালো, আরবিডি লার্ড। আরবিডি মানে রিফাইন্ড এন্ড ব্লিচড। তো ওই রিফাইন্ড এন্ড ব্লিচড ট্যালো, তারপরে লার্ড, এগুলো করে কি আমাদের দেশে আমদানি করে ওইসব দেশ থেকে। বুঝতে জি পেরেছ? স্যার। যদি এখানে গরু অথবা শুকরের চর্বি না থাকে তখন এটার মধ্যে লেখে হালাল। যদি ভেজিটেবল অয়েল দিয়ে আমরা সাবান বা জিনিসপত্র তৈরি করি কসমেটিক্স, তাইলে ওখানে লেখা হয় হালাল। ভেজিটেবল অয়েল হালাল কি স্যার মানে পাম? হলো এর মধ্যে গরু বা শুকরের কোনো চর্বি ব্যবহার করা হয় নাই। কিন্তু এটা একেবারে ভুয়া কথা, এটা মানুষের ফাঁকি দেয়। 100% পাম অয়েল থেকে আহ সাবান তৈরি করলে দাম অনেক বেশি পড়বে, সাবানটা একেবারে লোহার মতো শক্ত হবে। বুঝতে পেরেছো? যেসব সাবান একটু নরম এর মধ্যে এই তোমার তেলু অথবা ইয়ে আছেই। হুম। স্যার স্যার আমরা তো আর এটা খাচ্ছি না স্যার, আমরা তো এটা ব্যবহার করছি, তাহলে সেই ক্ষেত্রে এটা কি মানে ওরকম ইনভ্যালিড হবে? মানে এটা হারাম হবে কিনা, তাই তো? হুম। শোনো, ইসলামে আছে যে কোনো জিনিস যদি তুমি রিফাইন করে আহ এটা দেখতে স্বাস্থ্যসম্মত এবং কোনো শরীরের জন্য কোনো ক্ষতিকর না বা নেশা নেশা তৈরি হয় না, এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ। একদম হারাম না। বুঝতে পেরেছো? জি স্যার, স্যার আমরা এটা তারপরেও ব্যবহার করছি। ব্যবসায়িক ব্যবসায়িক লাভবান হওয়ার জন্য, বিশেষ করে একটা শ্রেণীকে আলাদা করার জন্য, যেমন মুসলিমদেরকে আলাদা করার জন্য বলে যে এটা হালাল, খাবারের মধ্যে লিখে দেওয়া হয়। তো এর মানে হালাল মানে হলো যে ইসলামে যেসব খাবারকে হারাম করা হয়েছে সেগুলো এর মধ্যে নাই। বুঝতে পেরেছো? আহ জি স্যার। তারপরেও মানুষ আমাদের তো আর পরীক্ষা নিরীক্ষা করবে না, এটা হলো মেন্টাল স্যাটিসফ্যাকশন, একটা জি মানসিক স্যার। স্তুতি যে হ্যাঁ এটা হালাল। আবার হিন্দুদের হিন্দুদের যদি গরুর চর্বিওয়ালা সাবান তৈরি করে তাহলে তাদের জন্য এটা হারাম। হ্যাঁ, তাদের জি দেবতার চর্বি, এই কারণে ওইখানে ইন্ডিয়াতে যেগুলিতে গরুর চর্বি ছাড়া জিনিস তৈরি করা হয় সেগুলিকেও হালাল লেখা হয়। মানে শুধু মুসলমানদের জন্যই হালাল না, হিন্দুদের জন্য জি হালাল আছে। তবে জি স্যার। খ্রিস্টানরা এটা খুব বাদ বিচার করে না। বুঝতে পেরেছো? স্যার ওদের মধ্যে তো স্যার অনেকগুলো আছে যে ভিগান, মানে ভিগান হচ্ছে একদম শাকসবজি খাবে এরা, কোনো মিট খাবে না। হ্যাঁ হ্যাঁ, ওইটা হলো ভেজিটেরিয়ান বলে ইন্ডিয়ার। তারা এই জন্য এইসব, ওদের ভেজিটেরিয়ানদের থিওরি হলো যে জীব হত্যা মহাপাপ। বুঝতে পেরেছো? এই জন্য তারা জীবের কোনো অংশ মনে করে না খায়। কিন্তু এই যে সবজি খায়, সবজিরও যে প্রাণ আছে এটা অনেক পরে জানছে। বুঝতে পেরেছো? তো জি তাইলে স্যার। এখন জীব হত্যা, আমি এখন একটা সবজি কেটে রান্না করছি, সেখানেও তো আমি জীব জীব হত্যাই করছি, তাই হ্যাঁ না? একটা অবশ্যই। ফল খাচ্ছি, জীবন্ত ফল, এর মধ্যে বিচি আছে, অনেক কিছু আছে, জীবন্ত, এটাও জীবন্ত। আর তখন স্যার এটা। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, যাই হোক, আমরা পামিটিক অ্যাসিড বললাম বললাম পামিটিক অ্যাসিডের উৎস কি? পাম অয়েল। স্টিয়ারিক ও না সরি। অ্যাসিডের উৎস কি? চর্বি। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড হলো তোমার অক্সিলিস, অক্সালিস, অক্সালিস নামে টক শাকযুক্ত ফল। এই যে আমলকি আমরা বলি না, জি স্যার। এই আমলকির মধ্যে কি আছে? অক্সালিক অক্সালিক অ্যাসিড অ্যাসিড। আছে। মানে অনেক টক শাকযুক্ত ফলে কি আছে? অক্সালিক অ্যাসিড আছে। এবং তেঁতুলের পাতা, তেঁতুলের পাতা আছে না, সেখানে অক্সালিক অ্যাসিড আছে। মানে এমন অনেক উদ্ভিদ আছে যার পাতা, ফুল এবং ফলের মধ্যে কি আছে? অক্সালিক অ্যাসিড আছে। এই অক্সালিক অ্যাসিডের নাম হলো অক্সালিস, অক্সালিস। এই অক্সালিস থেকে অক্সালিক অ্যাসিড নামটা করা হয়েছে। এবং অক্সালিক অ্যাসিডটা কি? এটা হলো ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এটা কি? ডাই কার্বক্সিলিক অ্যাসিড। এটার নাম হলো ইথেন ডাইওইক অ্যাসিড, ইথেন ডাইওইক অ্যাসিড। তারপরে অলিক অ্যাসিড, অলিক অ্যাসিড বলতে বোঝায় যে অসম্পৃক্ত যে তেল আছে, অর্থাৎ এখানে একটা দ্বিবন্ধন আছে, অসম্পৃক্ত তেল যেগুলো সাধারণত তরল অবস্থায় থাকে,
সেগুলিকে আমরা বলি অলিক অ্যাসিড। মানে অলিভ অয়েল। করছি জি স্যার, আমি এগুলা দেখতেছি স্যার। আচ্ছা। এখানে একটা ওই যে অক্সালিক এসিড যেটা ওইখানে যে স্যার লেখা আছে, মানে উৎসর এখানে টক স্বাদ যুক্ত গুল্ম জাতীয় উদ্ভিদ যার পাতা। স্যার এটা কি জাতীয় উদ্ভিদ আসলে বুঝলাম না, গুল্ম গুল্ম জিনিসটা কি? মানে কি? যেসব গাছের কাণ্ড নাই, মানে ঝুপ কাণ্ড জাতীয় নাই। গাছ। আচ্ছা আচ্ছা। গুল্ম, গুল্ম কি? মরিচ গাছ হলো একটা গুল্ম। এটা কি বড় বড় কাণ্ড হয়? না না। তারপরে যেসব গাছ মনে করো খুব ডালপালা মেলে ছোট ছোট হয়, ঝুপঝাড়ের মতো হয়, সেগুলিকে আমরা বলি গুল্ম। বুঝতে পেরেছো? তাছাড়াও স্যার। অক্সালিক এই এই অক্সালিস বা অক্সালিক অ্যাসিডটা আরো আছে। তেঁতুলের পাতা আছে না? জি স্যার। জি স্যার। প্রচুর তেঁতুলের পাতায় অক্সালিক অ্যাসিড আছে। তারপর আমলকিতে অক্সালিক অ্যাসিড আছে। বুঝতে পেরেছো? তো এই উৎসভিত্তিক নাম, এই যে অক্সালিক অ্যাসিড, এটা কিন্তু প্রচলিত। এটা মনে রাখতে হবে অক্সালিক অ্যাসিড কি, এবং অনেক জায়গায় আমরা ব্যবহার করব। স্টিয়ারিক অ্যাসিড হলো সাবান টাবান তৈরি করার কাজে, কসমেটিক্স তৈরির কাজে। পামিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড হলো দুধের সাথে সম্পর্কযুক্ত। তারপরে এরকম অলিক অ্যাসিড হলো তেলের সাথে সম্পর্কযুক্ত, যেগুলো তরল অবস্থায় পাওয়া যায়। স্যার আমাদের ল্যাকটিক অ্যাসিড যদি দুধের মধ্যে থাকে তাহলে দুধটা নষ্ট হয়ে যাওয়ার কথা না? দুধ ভাঙলে পরে। ও আচ্ছা, ভাঙলে পরে আমার ওইখান কথা থেকে। হলো যে এখানে ল্যাকটেড মানে যে শর্করা আছে, শর্করার যে ওয়েজ মূলক গুলো আছে, সেইখানে এই ল্যাকটিক অ্যাসিডের একটা মূলক থাকে ল্যাকটেড। বুঝতে পেরেছো? তাইলে জি স্যার। শর্করাকে যদি আমরা আদ্র বিশ্লেষিত করি, ভাঙি, তাইলে সেইখান থেকে আমরা শর্করা এই ল্যাকটিক অ্যাসিড পাই। তাহলে সাধারণত দুধ তো আর ভাঙা অবস্থায় থাকে না, তাই না? তো এখন দুধটাকে যদি আমরা হাইড্রোলাইজ করি, তার থেকে উপাদানগুলোকে ভেঙে দেই, দুধ খেলেও তো অ্যাসিড হয়। দুধ ভেঙে অ্যাসিড হয় না? ওই যে অনেক ডাক্তাররা রুগীদের বলে না যে আপনি দুধ খাবেন না। কেন খাবে না? কারণ তার দুধ পাকস্থলিতে গিয়ে দুধটা ভেঙে যায়, ভেঙে অ্যাসিড হয়ে যায়। বুঝতে পেরেছ? যে কারণে তার গ্যাস্ট্রিক আলসার হয়। তো এই কারণে বলে যে দুধ বা দুধের তৈরি খাবার খাবেন না। বুঝতে পেরেছ? ল্যাকটিক কথাটা এই জন্য আসছে। বুঝতে পেরেছো? ল্যাকটিক মানে অলওয়েজ রিলেটেড উইথ মিল্ক। যেমন দেখো, যত দুধ আছে তার নামের সাথে ল্যাকটোজ, ল্যাকটামিল্ক, তারপরে এরকম ল্যাকটিক কথাটা আছেই। তাছাড়া যে লেবু আছে, লেবুর মধ্যে তোমার ল্যাকটিক অ্যাসিড আছে, সাইট্রিক অ্যাসিড আছে, বিভিন্ন ফলের রসের মধ্যেও ল্যাকটিক অ্যাসিড আছে। তো অক্সালিক অ্যাসিডটা আমরা জানলাম। অক্সালিক অ্যাসিডটা বিভিন্ন ফল, গাছের পাতা, টক জাতীয় পাতা, এগুলোর মধ্যে অক্সালিক অ্যাসিড পাওয়া যায়। তারপরে অলিক অ্যাসিড হলো বিভিন্ন তেলের মধ্যে, বিভিন্ন উদ্ভিদের যে তেল। আচ্ছা, তেল আর চর্বির মধ্যে পার্থক্য কি, এটা কি তোমরা জানো? দুটোই এস্টার, তেল এবং চর্বি দুটোই এস্টার। স্যার ওটা তো সময়ের সাথে সাথে শক্ত হয়ে যায়, কিন্তু তেলটা না, লিকুইডই শোনো, থাকে। চর্বিটা হলো অসম্পৃক্ত ফ্যাট। অসম্পৃক্ত ফ্যাট। ফ্যাট, আর সরি, চর্বিটা হলো সম্পৃক্ত ফ্যাট, স্যাচুরেটেড। স্যাচুরেটেড, আর তেলটা হলো আনস্যাচুরেটেড। মানে তেলের মধ্যে কিছুটা দ্বিবন্ধনলা যৌগ থাকে, আর চর্বির মধ্যে কি থাকে না, দ্বিবন্ধনলা খুবই সামান্য পরিমাণে থাকে। ম্যাক্সিমাম হলো একক বন্ধনলা। তো তোমার চর্বিটা হলো মানে 25°C তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে, আর 25-এর নিচেও এটা কি অবস্থায় থাকে? 25 পর্যন্ত এটা কঠিন অবস্থায় থাকে। 25-এর বেশি হলো এটা আস্তে আস্তে গলে যায়। কিন্তু তেলের একটা বৈশিষ্ট্য হলো যে 25-এর নিচেও যদি তুমি ঠান্ডা করো, যেমন ফ্রিজের মধ্যে যদি নিয়ে রাখো, তাইলে সেটা তেলই থেকে যায়, তরলই থেকে যায়। তাইলে যেই জিনিসটা ফ্রিজে রাখলে তরলই থেকে যায়, সেটা হলো তেল। আর যেই তেলকে ফ্রিজে রাখলে কঠিন হয়ে যায়, সেটাকে আমরা বলি চর্বি।
স্যার তাইলে শীতকালে নারকেল তেল কি? চর্বি। 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 নারকেল তেল হয়ে যায় চর্বি। আবার সয়াবিন তেল কি যদি আমরা ফ্রিজে রাখি তাহলে সেটা তরলই থাকে। তবে পাম অয়েলকে ফ্রিজে রাখলে কি হয়ে যায়? জমে যায়। জমে যায়। বুঝতে পেরেছো? তাইলে স্যার একটা সুজাতা, চর্বি হলো কঠিন কক্ষ তাপমাত্রায়, আর তেল হলো তরল। তেল হলো তরল। স্যার হ্যাঁ। পাম অয়েল তো উদ্ভিদ জাতীয় মানে তেল। হ্যাঁ, তাহলে উদ্ভিদ স্যার হলো এর মধ্যে মানে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি। এর জন্য কি স্যার এটা ক্ষতিকর? হ্যাঁ, এটা সহজে শরীরে হজম হয় না। এই স্যার বাটার কি বেশি স্বাস্থ্যসম্মত নাকি মানে আমরা যে ডালডা বা চর্বিটা ব্যবহার করি ওটা বেশি শোনো, স্বাস্থ্যসম্মত? সবচেয়ে সবচেয়ে সম্পৃক্ত তেল হলো তোমার নারকেল তেল। এই জন্য এখন ডাক্তাররা বলে যে নারকেল তেল ইউজ করতে। স্যাচুরেটেড ফ্যাট আছে নারকেল তেলের মধ্যে সবচেয়ে বেশি, আর আনস্যাচুরেটেড ফ্যাটটা আছে বেশি হলো তোমার এই যে আমরা যে সয়াবিন অয়েল ব্যবহার করি এগুলোতে। আমরা তো মানে বাটার তো কস্টলি, কিন্তু ডালডা অত কস্টলি না, কিন্তু না, স্বাস্থ্যসম্মত শোনো, কোনটা স্যার? ডালডাটা হলো যে একটা তরল জিনিস, বুঝতে পেরেছো? এখন একটা সয়াবিন তেল আনলাম আমি, এটা তো তরল, এটা ক্যারি করা কি, এটার জন্য আলাদা পাত্র লাগে, এই লাগে, বক্সে ভরা যায় না, কাগজের ঠুসে ভরতে পারবা না না। তেলটাকে। কিন্তু আমি যদি ওই তেলের মধ্যে হাইড্রোজেন গ্যাস পাস করি তাহলে এটা কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে, সেটা হয়ে যাবে ডালডা। বুঝতে পেরেছ? এখন এই ডালডা আমি প্যাকেটের মধ্যে ভইরা, কাগজের কার্টুনে বইরা আমি বিদেশ পাঠাতে পারি এবং নষ্ট হবে না। এটা যেহেতু সম্পৃক্ত হয়ে যায়, এটা স্টেবল হয়ে যায় এবং এটা খুব সহজে ভাঙে না। বুঝতে পেরেছো? স্যার এই ডালটাটা কি যে কোনো জাতীয় মানে তেল থেকেই বানানো যায়? শুধু হাইড্রোজেন গ্যাস পাস করলেই হয়ে গেল ডালটা? হ্যাঁ, এখানে প্রভাবক যেসব তেল পাতলা এবং তরল পদার্থ ক্যারি করতে তো অসুবিধা, তাই না? তো তরল পদার্থ ক্যারি না করে আমরা এটাকে কঠিন অবস্থায় নিয়ে আসি হাইড্রোজেনেশন করে। এই স্যার তো স্বাস্থ্যসম্মত কোনটা, বাটার নাকি ডালডা, কোনটা? এইটা স্বাস্থ্যসম্মত উপায়টা পুরোপুরি হলো রান্নার উপরে, রান্না করার ব্যাপারে। এখন এখন আমি কি পরিমাণ হিট দিয়ে রান্না করছি এইটা হলো আসল। হ্যাঁ, আমি স্যার আমি যদি এটাকে বারবার হিট দিই তাহলে এটার মধ্যে এটা ভেঙে অ্যাসিড হয়ে যাবে। ঠিক আছে? যেমন রান্না করলে দেখবে যে একটা উপর দিয়ে একটা হলুদ রঙের সর পড়ে, এর মানে এখানে কিন্তু তেল ভেঙে কি হয়ে গেছে? অ্যাসিড হয়ে গেছে, এবং এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তারপরে যেমন দেখো, তুমি যদি চুলার অনেক হাই হিটে রান্না করো তাহলে দেখা যাবে যে ওই চর্বি ভেঙে কি হয়ে গেছে? অ্যাসিড। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এখন আমি একটা বীজ থেকে যখন তেলটা আহরণ করি, আমি এত জোরে এত বেশি তাপমাত্রা ব্যবহার করছি যে ওখানেই ভেঙে গেছে। এটা আমার বেশি তেল পাওয়ার জন্য আমরা কি করি? ওইটাকে জোরে চাপ দেই, বেশি হিট দেই, তাইলে ওই তেল আর তার গুণটা নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছো? কিন্তু আমি পরিমাণে অনেক বেশি তেল পাই, কিন্তু সেখানে তেলের কোয়ালিটি খারাপ। আর যদি তেলটা আমরা খুব অল্প চাপে অল্প তাপমাত্রায় যদি সংগ্রহ করি তাহলে ওই তেলটা খুব ভালো থাকে। বুঝতে পেরেছো? এখন রান্নার উপর নির্ভর করে যে আমি কি পরিমাণ তাপ দিয়ে রান্না করছি। যত অল্প তাপে রান্না করা যায় সেটা। আরেকটা হলো যে আমরা যে ব্যবহার করছি কি পরিমাণে ব্যবহার করছি। যদি অতিরিক্ত পরিমাণে অয়েল ব্যবহার করি তাও তো ভাঙবে। হ্যাঁ। তাইলে একটা নির্দিষ্ট পরিমাণ মতো ব্যবহার করতে হবে, অল্প তাপমাত্রায় রান্না করতে হবে। তারপরে এটা বিচার করতে হবে যে যেখান থেকে তৈরি হয়েছে ওইটা কিভাবে তৈরি করেছে। কেউ হলো হাই প্রেসার অত্যাধুনিক মেশিন দিয়ে হাই প্রেসার হাই টেম্পারেচারে এটা তৈরি করেছে, তাইলে উচ্চ তাপমাত্রা তো এটা ওখানেই ভেঙে আসছে, তাই না?
এই যে এই জি এই স্যার। জিনিসগুলো, তাইলে তেলের কোয়ালিটি কি কি নির্ভর করে? একটা হলো উৎস, 2 নম্বর হলো এটা কিভাবে উৎস থেকে সংগ্রহ করা হয়েছে, 3 নম্বর হলো ওই তেলটা আমি কিভাবে ব্যবহার করছি, রান্নাটা আমরা কিভাবে করছি এবং কি পরিমাণ তেল আমি খাচ্ছি, এইসব বিষয়গুলো হলো নির্ভর করে। খালি যে বলে যে সয়াবিন তেল খারাপ, কিন্তু তা না। সয়াবিন তেল স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কিন্তু এখানে তুমি কিভাবে ইউজ করছো, কি পরিমাণে ইউজ করছো, সেগুলো হলো ফ্যাক্টর। আর এটা যারা তৈরি করছে তারা কিভাবে তৈরি করছে, এটা কি স্যার বুঝতে পেরেছো? স্যার আমি জি স্যার। আচ্ছা, আমি একটা বাস্তব উদাহরণ দিই। আলু তো আমাদের জন্য খুব স্বাস্থ্যকর না? জি স্যার। হ্যাঁ, এখন আলু কেউ তো যদি আলু সিদ্ধ করে পা দিয়ে পাড়াইয়া কাই বানাইয়া সেখানে আহ, তোমার ইয়ে বানাই দেয়, তোমাকে চিজ বানাই দেয়, সেটা ভালো হবে? না একটা অটোমেটিক মেশিনে ওইটাকে খুব হাইজিনিক উপায়ে হাত টাত না ধরে ওইভাবে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে যদি কেউ তৈরি করে, তাহলে এই যে এই যে প্রস্তুত পদ্ধতি, এটা একটা বিরাট ব্যাপার। বুঝতে পেরেছো? আবার জি এখন স্যার। যে এটাকে খাবে, সেও তার খাওয়ারও একটা পরিমাণ আছে, যে সে অপরিমিত সে যদি 5 কেজি আলুর চিপস খেয়ে ফেলে, তাহলে তো তার খারাপই হবে, তাই না? এই, হ্যাঁ বলো, আর কি বলবে? মানে স্যার আমি বলছিলাম কি স্যার, ডালডা বা আমরা যাই বলি ওটা হচ্ছে ইনভেন্ট হচ্ছে যখন ফ্রান্স নাকি কোথায় ওদের মিলিটারিদের মধ্যে, মানে ওদের তো বাটার ইউজ করতো, কিন্তু হুম বাটারটা হচ্ছে অনেক কস্টলি, অনেক মিল্কের প্রয়োজন হতো। তো হুম তখন ওদের বিজ্ঞানীকে বললো যে আমরা মানে এটা কিভাবে মানে অন্যরকম একটা কিছু ইনভেন্ট করতে। তো তখন ওরা এইভাবে কম্প্রেস করে তেলটাকে এইভাবে ডালডা বানায়। মানে আমি হ্যাঁ, এটা আমি আমি একটু আগে বললাম না যে তেল ক্যারি করা তো অনেক রিস্কি, ওটা কন্টেনার লাগে, ইয়ে লাগে। কিন্তু এটা যদি কঠিন পদার্থ হয়, এটা এটা একটা কার্টুনে বক্সে ভরে বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট করা যায়। বুঝতে পেরেছো? এই ট্রান্সপোর্টের সুবিধায় এবং সুবিধার জন্য এটা এই মার্জারিন বা হাইড্রোজেনেটেড করে কঠিন অবস্থায়, এটা আর্মিরাই প্রথম এটা আবিষ্কার করেছে। বুঝতে পেরেছো? জি তেল তো স্যার। ক্যারি করা খুব কষ্টকর, লিকুইড, তাই না? তো লিকুইডের জায়গায় এটা সলিডিফাই করছে। এই, এখানে দেখো এসিড থেকে আহ এটার নাম হলো অ্যালকানয়েড। অ্যালকানয়েড এসিডের থেকে যে এই মূলকটা আমরা পাই, আর সিওও, এটার নাম হলো অ্যালকানয়েড। এটার নাম কি? যেমন ফর্মিক অ্যাসিড থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দিই, তাহলে এটা হলো ফরমেট আয়ন। তারপরে এসিটিক অ্যাসিড থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দেই, তাহলে এটার নাম হলো এসিটেট আয়ন। এটার নাম কি? হ্যালো, এসিটেট আয়ন। আচ্ছা, এখানে যদি আমি সোডিয়াম বসাই, তাহলে এটার নাম কি হবে? সোডিয়াম এসিটেট। এটার নাম প্রোপায়োনিক অ্যাসিড, এটার নাম হলো প্রোপিওনেট। এইটার নাম অক্সালিক অ্যাসিড, তাহলে এই এই জিনিসটার নাম হলো অক্সালেট। এটার নাম হলো অক্সালেট। অক্সালেট আয়ন কয় যুজি? দ্বিযুজি। তারপরে স্টিয়ারিক অ্যাসিড থেকে যদি আমরা একটা হাইড্রোজেন বাদ দিই, তাহলে এটার নাম হবে স্টিয়ারেট। এটার নাম হবে স্টিয়ারেট। স্টিয়ারিক অ্যাসিডের সংকেত হলো কার্বন 17টা, হাইড্রোজেন 35টা, তারপরে হলো COH। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড হলো দুটো কার্বক্সিলিক অ্যাসিড, এটা H2CO4। এখান থেকে হাইড্রোজেন বাদ দিলে যে আয়নটা হয় সেটা হলো অক্সালেট, C2O4 2-। অক্সালেট আয়ন, এটার নাম হলো প্রোপিওনেট আয়ন, এটার নাম এসিটেট আয়ন, এটার নাম হলো ফরমেট আয়ন। আচ্ছা, এখানে যদি CH3 বসাই, তাহলে কি হবে এই যৌগটার নাম? একটু বলো তো দেখি। এখানে আমি এখানে লিখলাম H ড্যাশ COONA, এটার নাম কি হবে? হুম, এটার নাম কি হবে? HCOONA। স্যার সোডিয়াম ফরম্যাট নাকি? রাইট, সোডিয়াম ফরমেট। ফরম্যাট। এটার নাম হলো সোডিয়াম ফরমেট। আর যদি এটা ইউপেক নাম হতো, তাহলে হবে সোডিয়াম মিথানয়েট। সোডিয়াম মিথানয়েট। এটার নাম কি হবে? ইউপেক নেম ইথানয়েট।
এটার নাম হলো ইথানল। প্রোপিওনেট, প্রোপানয়েট, প্রোপানয়েট, প্রোপানয়েট। এটার নাম ইথানয়েট। আচ্ছা, ওইটা আমরা শিখবো পরে। তাহলে এটার নাম ফরমেট, এটার নাম এসিটেট। এইটা এই দুইটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কোন দুইটা? ফরমেট আর এসিটেট। তারপরে অক্সালেট, তারপরে স্টিয়ারেট। স্টিয়ারেট, স্টিয়ারেট যেমন ধরো সোডিয়াম স্টিয়ারেট, এটা হলো একটা সাবানের সংকেত। এখানে যদি আমি এনএ বসাই তাহলে কি হবে? এটার নাম সোডিয়াম স্টিয়ারেট, সোডিয়াম স্টিয়ারেট। তাইলে এটা হলো একটা সাবানের সংকেত। আচ্ছা, পরের স্লাইডটা একটু দেখি। এই যে দেখো এখানে এই যে তেল চর্বি যেটা আমি বলছিলাম, এটার নাম হলো গ্লিসারাইল ট্রাইস্টিয়ারেট, এটার নাম ক্যালসিয়াম অক্সালেট, এটার নাম ক্যালসিয়াম ফরমেট। ক্যালসিয়ামের দুজনই এখানে গেছে। তারপরে এটার নাম হলো ইথাইল এসিটেট। ইথাইল এসিটেট কিভাবে হলো দেখো, এই যে এইখানে এই মূলকটার নাম হলো ইথাইল, এই অতটুকুর নাম হলো ইথাইল। আর এই পাশের এই জায়গাটার নাম হলো এসিটেট, এসিডিক অ্যাসিড থেকে, তাহলে এটার নাম হলো ইথাইল এসিটেট, এটার নাম সোডিয়াম এসিটেট। তারপরে এইটার নাম কি? সোডিয়াম স্টিয়ারেট। স্টিয়ারেট কতটুকু? এই জৈব অংশটা, এই জৈব অংশটা হলো স্টিয়ারেট। জৈব অংশটা এইটা হলো স্টিয়ারেট। এই সাবানের দুটো অংশ, একটা হলো জৈব অংশ আর একটা হলো অজৈব অংশ। এটা আমরা পরে পড়বো। এইটা হলো তেল চর্বির সঙ্গে, এই চর্বির একটা মূল উপাদান হলো গ্লিসারাইল ট্রাইস্টিয়ারেট, গ্লিসারাইল ট্রাইস্টিয়ারেট, অথবা এটাকে আমরা বলি গ্লিসারাইল গ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড। এটার নাম কি? আর একটা ট্রাইগ্লিসারাইড। এটার নাম কি হবে? সোডিয়াম প্রোপিওনেট। আচ্ছা, স্বাভাবিক সাধারণ পদ্ধতিতে অ্যালডিহাইডের নামকরণ। অ্যালডিহাইডে হলো অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, মানে অ্যালকোহল থেকে যদি আমি হাইড্রোজেন বাদ দেই তাহলে যেটা পাই সেটা হলো অ্যালডিহাইড। এই যে দেখো অ্যালকোহল, এই অ্যালকোহল থেকে যদি আমি এক অণু পানি বাদ দেই, এক অণু হাইড্রোজেন বাদ দিই, এখান থেকে H2টা যদি বাদ দিই তাহলে কি থাকবে? CHO থাকবে না? জি স্যার। মানে অ্যালডিহাইড, অ্যালডিহাইড শব্দের অর্থ হলো ডিহাইড্রোজেনেটেড অ্যালকোহল, ডিহাইড্রোজেনেটেড অ্যালকোহল, হাইড্রোজেন বিতাড়িত অ্যালকোহল। বুঝতে পেরেছো? তাইলে এই অ্যালকোহল থেকে যদি আমি কপার প্রবাহকের উপস্থিতি 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি অ্যালকোহলকে, তাহলে আমাদের তো থ্যাংক ইউ তোমাদের। হ্যাঁ, তোমরা এই লেকচার গুলো একটু দেখবে আবার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।